প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিএনপি সরকার তাদের মধুচন্দ্রিমা বা হানিমন পিরিয়ড শেষ হবার আগেই বা হানিমন পিরিয়ডের মধ্যেই যেভাবে দলীয়করণের মহোৎসব শুরু করেছে, প্রথমে ব্যাংকিং সেক্টর দিয়ে শুরু হয়েছে, এরপর শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো দখল করা, চর দখল করবার মতো। প্রিয় দর্শক শ্রোতা, এই এপিসোডে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড। তথ্যপাত্য দিয়ে কথা বলবো, বিশেষভাবে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চর দখলের মতো দখল করছে সরকার। তো তথ্যপাত্য ছাড়া কথা বললে কোনো লাভ নেই, পাইকারি অভিযোগ করব না। আমি অনুরোধ করব এগুলো আপনাদেরও খুব কাজে আসবে। তথ্যগুলো সরকারের যৌক্তিক সমালোচনা করতে হবে, নিশ্চয়ই আমরা করব, এবং তথ্যপাত্য দিয়ে পাইকারি কোনো সমালোচনা হবে না এবং করব না, এবং সেগুলোর কোনো দাম নেই। তাই শুরু করছি, সঙ্গে থাকবেন আশা করছি, এবং সেই জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। তো চর দখলের কথা বলছিলাম। হ্যাঁ, চর দখলের মতো করে বিএনপি সরকার বিশ্ববিদ্যালয়গুলো দখল করা শুরু করেছে। আর এই বিষয়ে কথা বলতে আসলে উৎসাহ পেয়েছি আজকেই যা ঘটে গেল ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও হলো বিএনপি মহাসচিব এবং বর্তমানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেটিভ ডিস্ট্রিক্ট, নিজস্ব হোম জেলা, হোম ডিস্ট্রিক্ট আমরা যেটাকে বলি, নিজ জেলা। তো সেখানে আজ সকালে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করছিলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলো বিশ্লেষণের দাবি রাখে। তো বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বক্তব্য, আর সেই বক্তব্য মির্জা ফখরুলের বক্তব্যের সঙ্গে সরকারের অবস্থান যে পৃথক, সেটি একেবারে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে। মির্জা ফখরুল আজ যে বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয় নিয়ে, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন, কিন্তু এগুলো কোনো না কোনোভাবে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য, এবং সরকারের অবস্থান এবং তার আজকের বক্তব্য এই দুটো মেলছে না, একেবারেই চোখে আঙুল দিয়ে দেখাবার মতো পার্থক্য। তো দেরি না করে শুরু করছি। তার বক্তব্য প্রথমে আমরা একটু শুনব। তিনি যা বলেছেন এক্স্যাক্টলি অত্যন্ত ছোট্ট বক্তব্য, প্রাসঙ্গিকভাবে যেটুকু কোট করা হচ্ছে সেটি শুনে আমরা বিশ্লেষণে যাব। প্রিয় দর্শক শ্রোতা, তিনি সেখানে বলেছেন, আমার ওপর ও ভিসির উপর চাপ সৃষ্টি হচ্ছে। প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো, একজন ভিসিও নিয়োগ দেওয়া হয়েছে, যদিও অস্থায়ী কার্যালয় তিনি আজ উদ্বোধন করছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া বা এটির কনস্ট্রাকশন সহ অন্যান্য বিষয় দীর্ঘমেয়াদী ব্যাপার, কয়েক বছর লেগে যেতে পারে, বাট অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী হচ্ছিল, একজন ভিসিও নিয়োগ দেওয়া হয়েছে। তাই তিনি বলছিলেন, আমার উপর ও ভিসির উপর চাপ সৃষ্টি হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না, আমরা হতে দেব না। শিক্ষক সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ সৃষ্টি করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক শ্রোতা, এই কথায় ফিরে আসবো, তাই এই কথাটি আমি আবার রিপিট করছি। শিক্ষক সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ সৃষ্টি করা যাবে না। যোগ্য ও মেধাবীরাই এখানে শিক্ষক হিসেবে থাকবেন, যোগ্য ও মেধাবীরাই এখানে শিক্ষক হিসেবে থাকবেন। এটি কোনো দাতব্য চিকিৎসালয় নয়। তো অনেক কথার ভিড়ে তিনি এই কথাগুলো বলেছেন। তো এই কথাগুলো নিয়েই আমরা আলাপ করব, সামনে এপিসোড এগিয়ে যাবে। তো তিনি মূলত ইঙ্গিত করেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দিকে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, এখানে কোনো স্বজনপ্রীতি হবে না, এখানে শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ পাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে, এই কথাই তিনি বলেছেন। তো এই ক্রাইটেরিয়া কিংবা স্ট্যান্ডার্ড শুধু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেন? এইটি তো সারা বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবার কথা। ভিসি নিয়োগ দিতে হবে মেধা অনুযায়ী, নিয়ম অনুযায়ী। প্রো ভিসি, কোষাধ্যক্ষ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো বিশ্ববিদ্যালয়ের, সেগুলো ফিল করতে হবে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে, নিরপেক্ষভাবে, দল নিরপেক্ষভাবে। তার বক্তব্য তো এটি হওয়া উচিত ছিল, কিন্তু না, তিনি ইঙ্গিত করেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দিকে, যে এই বিশ্ববিদ্যালয়ে শুধু মেধাবীরাই নিয়োগ পাবে, যোগ্যতার ভিত্তিতে অন্যরা পাবে না, স্বজনপ্রীতি হবে না, এবং আমার এবং উপাচার্যের ওপর চাপ দেওয়া হচ্ছে তিনি বলছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বুঝতে এবং জানতে বাকি থাকে না, এই চাপ আওয়ামীরা দেয়নি। শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগের কেউ এসে
ভিসি কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর চাপ দেয়নি যে তাদের দলের কাউকে ভিসি প্রো ভিসি কিংবা প্রশাসনিক পদগুলোতে বসাতে হবে, মোটেই না। এনসিপির কেউ গিয়ে এই চাপ দেয়নি, জামাত ইসলামের কেউ দেয়নি, কিংবা বাম দলের কেউ। তো এই চাপ তাদের নিজের দলের থেকেই, বিএনপি এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই এই চাপ তাদেরকে দিয়ে থাকবেন। যাই হোক, তো এই চাপ তো অন্য জায়গায়ও আছে, অন্য সব সেক্টরে এই চাপ আমরা ইতিমধ্যে উপলব্ধি করছি, বুঝতে পারছি। চাপ তো বোঝা যায়, চাপ এমন একটি বিষয় যে কেউ অনুধাবন করতে পারেন। তো এখন তিনি বললেন তিনি সেটি মানবেন না, হতে দিবেন না। হয়তো তিনি তার কথা রাখতেও পারবেন, কারণ তার নিজ জেলায় এটি হচ্ছে, এটি তার একটি নিজস্ব চিন্তা, আসলে এটি তারই ব্রেন চাইল্ড। এবং নির্বাচনের আগে থেকে এটি নিয়ে কথা হচ্ছিল, সম্ভবত নির্বাচনী ইশতেহারেও তিনি উল্লেখ করেছিলেন যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের কথাও তিনি উল্লেখ করেছেন আজকের বক্তব্যে, যে প্রধানমন্ত্রী এই প্রকল্প মেনে নিয়েছেন, মেনে নিয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন, ফলে কাজ শুরু হয়েছে, কাজ এগিয়ে যাচ্ছে, কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর প্রতি। তো এটি তো হয়েই যাবে, হচ্ছে। তো এখন এইটিকে, এই বিশ্ববিদ্যালয়কে না হলে তিনি চাপ থেকে মুক্ত রাখলেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ হলো মেধার ভিত্তিতে। তিনি যদি আন্তরিকভাবে চান সেটি হবে, কেউ চাইলেও জোর জুলুম করতে পারবেন না, কারণ এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। তো তাকে অনুরোধ করা যাবে, সেই পর্যায়ে চাপ দেওয়া যাবে না। যেই চাপ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিসিরা বা অন্যরা পাবেন, নিতে পারবেন না, অনেক সময় সামর্থ্যে কুলোবে না, সারেন্ডার করা ছাড়া, তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। তো বলছি, তিনি না হলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বাঁচিয়ে দিলেন। বাকিগুলোর কি হবে সেগুলো আমরা একটু তথ্য উপাত্তের ভিত্তিতে জেনে নেই আসলে কি হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আফসোসের বিষয় এই যে আমরা কেউ কখনো ভাবিনি, কশ্চিনকালেও না, যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 1.5 বছরের মাথায় একটি নির্বাচন হবে, বিএনপি বা যেই আসুক তারা সরকার গঠন করেছে, তারা হাসিনার দেখানো পথে হাঁটবে। আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে, গুজ বাম্পস হচ্ছে যখন আমি চিন্তা করি। তারা কি হাসিনার পরিণতি দেখেনি? আওয়ামী লীগের পতন দেখেনি? তারা কি করে এই দুঃসাহস বিএনপি দেখাতে পারে 1.5 বছরের মাথায়? এবং তারা নির্বাচিত হবার 1 মাসের মধ্যেই তারা এসব শুরু করে দিয়েছে। পুকুর চুরি, যেটিকে বলে সাগর চুরি, আসলে পুকুর চুরি না। তো এই ক্ষেত্রে অবশ্য চুরি কথাটি প্রযোজ্য হবে না, এটি রাজনীতিকরণ, দলীয়করণ। আমি আলোচনা এখানেই সীমিত রাখবো। তো বলছিলাম যে ব্যাংক দিয়ে শুরু হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে রিপ্লেসড হয়েছিলেন সেটি আমাদের জানা আছে, সে আলাপে আর যাব না। তো 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলো, মন্ত্রীরা শপথ নিলেন। ঠিক 1 মাসের মাথায় 17 মার্চ আমরা জানলাম 7টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হলো। হ্যাঁ, 7টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে। ঠিক 1 মাস পর 17 ফেব্রুয়ারি তারা দায়িত্ব নিল, 17 মার্চ 7 বিশ্ববিদ্যালয়ের ভিসি পাল্টে গেলেন। আচ্ছা, এই 7 ভিসির মধ্যে একজন সরাসরি বিএনপির পদধারী নেতা, একেবারে সরাসরি বিএনপি নেতা। ভেবে দেখুন একবার, দলীয়করণ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। আচ্ছা, বাকি 6 জন এরাও বিএনপির শিক্ষক সংগঠনের সাবেক এবং বর্তমান নেতা। তাহলে 7 জনেরই দলীয় পরিচয় আছে। 1 মাসের মধ্যে বিএনপি এই দুঃসাহস দেখিয়েছে। তো অপকর্ম যখন রাজনৈতিক দলগুলো শুরু করে, বিশেষভাবে যারা সরকারে থাকে, তারা প্রথমে একটি কদম নিতে হয়, বেবি স্টেপ নিয়ে তারা প্রথমে একটি, এরপর আর পিছু ফিরে তাকাতে হয় না। অপরাধ একটার পর একটা চলতেই থাকে, চেইন রিঅ্যাকশন হয় তখন। আচ্ছা, তো সেখানে এই তো বললাম যে একজন সরাসরি বিএনপি নেতা, 6 জন সাবেক কিংবা বর্তমান শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। আচ্ছা, এবং কয়েকজন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় উদয়াস্ত পরিশ্রম করেছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার মতো পরিশ্রম তারা করেছেন কয়েকজন। এরাই ভিসি হলেন বিশ্ববিদ্যালয়ের। ভেবে দেখুন একবার, কি লজ্জার! এদের আত্মমর্যাদা, এদের লেখাপড়া, এদের 2-4টে পিএইচডি, এইসবের মূল্য কোথায়? এরা নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী ক্যাম্পে, প্রচার অভিযানে অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে এই ভিসিরা। আচ্ছা, তো আমরা যদি ভেবে নেই যে তাহলে ভিসি নিয়োগ পাওয়ার ক্ষেত্রে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা কিংবা তার রাজনৈতিক কর্মী হিসাবে সরাসরি কাজ করা, এই যোগ্যতাটি এক্সট্রা কারিকুলার কিংবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে গণ্য হয়েছে, খুব কি বাড়িয়ে বলা হবে? আমি তো মনে করি তাই হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তার হয়ে যারা এই বিষয়গুলো দেখছেন, তাদের চোখে এই 7 ভিসির কয়েকজন যারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, তাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে এক্সট্রা কারিকুলার কিংবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে গণ্য করে এখানে মার্কস দিয়ে, তাদের টোটাল মার্কস বাড়িয়ে দিয়ে তাদেরকে ভিসি নিয়োগ করা হয়েছে। এইটি তো দেখছি। আচ্ছা, এই গেল একটি। আচ্ছা, এরপর যদি কথা বলতে হয়, আমরা আরেকটি চমকপ্রদ তথ্য জানলাম। গত 14ই মে গণমাধ্যমগুলো সয়লাভ ছিল, সরকার একসঙ্গে আবার চর দখলের মতো করে 10 বিশ্ববিদ্যালয়ের ভিসি পাল্টে ফেললেন একসঙ্গে। আচ্ছা, সেখানেও দলীয়করণের মহোৎসব। কীরকম? এই 10 ভিসির মধ্যে আমি 5 জনের রাজনৈতিক পরিচয় আপনাদের সঙ্গে সংক্ষেপে তুলে ধরছি আপনাদের সামনে। আচ্ছা, এরা হলেন ডুয়েট, যেটিকে বলি আমরা, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ভিসি নিয়োগ নিয়ে সাম্প্রতিককালে যেই টাগ অফ ওয়ার চলছিল, সেখানে দড়ি টানাটানি। সাধারণ শিক্ষার্থী এবং সরকার প্লাস ছাত্রদল ভার্সাস সরকার প্লাস ছাত্রদল। তো ডুয়েটে ভিসি হিসাবে নিয়োগ পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল, যিনি শাহজালাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিলেন ডক্টর ইকবাল। আচ্ছা, তিনি হলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। প্রিয় দর্শক শ্রোতা, এটি বিএনপি দলীয় একটি শিক্ষক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বিএনপি দলীয় সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর ইকবাল। আচ্ছা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন প্রফেসর ডক্টর এম শরীফুল করিম। তিনি এই যে ইউটেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যাসোসিয়েশন, যেটি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইউটেবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ। তিনিও ইউটেবের সহসভাপতি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন প্রফেসর ডক্টর গোলাম রব্বানী। তিনি ইউটেবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। আচ্ছা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনিও ইউটেবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। প্রিয় দর্শক শ্রোতা, এটি কোনো রাজনৈতিক দল নেতা নিয়োগ করছে বা কর্মী নিয়োগ করছে এরকম কিন্তু না। আমি কিন্তু কথা বলছিলাম বিশ্ববিদ্যালয় নিয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আমরা ভুলে যাব না কিন্তু। আচ্ছা, তাহলে এইভাবে দলীয় পরিচয় দেখে ভিসি নিয়োগ করা হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের দখলে নিতেই হবে। ক্ষমতার রাজনীতিতে এই বাংলাদেশে এটি খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, বলে নেওয়া ভালো, একটি সার্চ কমিটির কথা আমরা শুনেছিলাম, আর সেটি শুনেছিলাম 2রা এপ্রিল গত। গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছিলাম সরকার 6 সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগের জন্য। ভালো, প্রশংসনীয় উদ্যোগ। সেই কমিটির সদস্য করা হয়েছে 6 সদস্যের, বলছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আছেন, রাজশাহী ইউনিভার্সিটির ভিসি আছেন, ইউজিসির একজন মেম্বার আছেন, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এডিশনাল সেক্রেটারি আছেন, অতিরিক্ত সচিব। এবং মজার ব্যাপার হলো, এই সার্চ কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক সাহেবকে। তো এইটি অনেককে অবাক করেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ন্ত্রণ করবার জন্য একজন সচিব দরকার বোধহয়, তাই সরকার সেই সার্চ কমিটির সভাপতি করেছেন একজন সচিবকে। হাস্যকর বিষয়টি। আচ্ছা, তো এই যে সার্চ কমিটি গঠিত হলো, এর 11 দিনের মাথায় কি হলো দেখুন। 11 দিনের মধ্যেই 13 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের 2টো আলাদা আলাদা প্রজ্ঞাপন বলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বদলে ফেলা হলো। আব্দুল মজিদকে সরিয়ে সেখানে আরেকজনকে বসানো হলো সার্চ কমিটি ঘোষণা করবার 11 দিনের মাথায়। কেন সার্চ কমিটিকে বাইপাস কেন করতে হলো? সরকারের নির্দিষ্ট কোনো কারণ ছিল সেটি করবার পেছনে, তারা সেটি করেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, সার্চ কমিটি বিষয়টি আসলে অপাঙ্ক্তেয়। এমন একটি বিষয় থাকলেও কাজীর গরু কাগজে আছে গোয়ালে নেই, এই কিন্তু হয়েছে বিষয়টি। আর যে সার্চ কমিটিতে সব
সরকারের নিয়োগ দেওয়া অধ্যাপকেরা ভিসি থেকে শুরু করে ইউজিসি মেম্বার এবং সরকারের দুজন সচিব, একজন অতিরিক্ত একজন ফুল সচিব, সেই কমিটি বিএনপির বাইরে গিয়ে কোনো শিক্ষককে ভিসি প্রভিসি কোষাধ্যক্ষ এরকম পদে নিয়োগ দেবে, সেই ভরসা কি আমরা করতে পারি? না করাই তো ভালো। তো আসলে এই চলছে। তাই বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ দলের বিরোধিতা করছেন। তিনি যে বক্তব্য রেখেছেন আজকে, যে সেখানে কোনো স্বজনপ্রীতি হবে না, সেখানে কোনো অনিয়ম হবে না, দলীয় ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া হবে না, মেধার ভিত্তিতে দেওয়া হবে, তাহলে সরকার যা প্র্যাকটিস করছে গত 17ই মার্চ থেকে, সেটির কী হবে? সরকারের যে নীতি, ঘোষিত নীতির সঙ্গে যেই নীতি তারা চর্চা করছে, চর্চিত নীতি, সেটি মিলছে না। আর মির্জা ফখরুলের আজকের বক্তব্যের সঙ্গে সেটি মিলছে না। এবং মির্জা ফখরুল এমন বক্তব্য রাখতে থাকলে ইতিমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে যা করা হয়েছে দলীয়করণ, সেগুলো আরও প্রকট হতে থাকবে আমাদের চোখে, জনগণের চোখে। তুলনাটি খুব শার্প হয়ে যাবে, দেখার মতো এবং বুঝবার মতো। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।